একটা রাষ্ট্রে যে কোনো অস্থিরতা, দাবি দেওয়া সবকিছু হ্যান্ডেল করার দায়িত্ব সরকারের, ফুল স্টপ। কেউ যদি কিচ্ছু না করে সে করবে না, ওটা তার কিছু আসে যায় না। আমরা আসলে এমন একটা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র সরকারই সব করবে। বন্যা হচ্ছে, আপনি আমি সাহায্য দেবো কেন? আমি এভাবে বলছি, খুব ক্রুড শোনাবে। আমি তো সরকারকে ট্যাক্স দেই, টাকা দেই, আমি সরকার পুষি। মানে 7.5-8 লাখ কোটি টাকার যে বাজেট হয়, 7.5 লাখ কোটি টাকার মধ্যে 2 লাখ কোটি টাকা হচ্ছে মোটা দাগে উন্নয়ন বাজেট, 5.5 লাখ কোটি টাকা হচ্ছে সরকারের পরিচালন ব্যয়। মানে একটা সরকার পুষি 5.5 লাখ কোটি টাকা দিয়ে। এই যে এবিটিভি চলছে জনগণের টাকায়, আমার পোষার মধ্যে এবিটিভিও আছে। সুতরাং সে প্রত্যেকটা কাজ তার মতো করে করবে। কেউ এখানে চ্যারিটি করছে না। সরকারের মন্ত্রী আমার টাকায় সুবিধা পায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্ত্রী না, প্রধান উপদেষ্টা প্রত্যেকে, ওনারা তো কেউ মানে কোনো রকম অবৈতনিক কাজ করছেন না। কথা খুব ক্রুডলি বলছি। সো তাদের এগুলো ম্যানেজ করতে হবে, তো তারা পারছেন না। তিতুমির কলেজ কি ভার্সিটি হতে পারে? পারে না। খেয়াল করুন, আমরাই কিন্তু এই তিতুমির কলেজ সহ 7 কলেজে যে দাবি ছিল তার পক্ষে দাঁড়িয়েছিলাম। তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির অধীনে নিয়ে অন্যায় করা হয়েছে, তাদের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে, ওইটা যৌক্তিক দাবি মনে করেছি আমি, আপনি, আমরা সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম। সেই সিদ্ধান্ত হলো আপনি এখন ইউনিভার্সিটি করতে হবে এবং আপনি মনে করছেন চাপ দিয়ে জনগণকে বিপদে ফেলে আপনি আপনার দাবি আদায় করতে পারবেন। একটা সরকার এটা অ্যাফোর্ড করতে পারে না, কারণ এরপর তিতুমির কলেজই বাংলাদেশের পুরনো কলেজের মধ্যে সবচেয়ে বড়। এর চেয়ে বড় জায়গাওয়ালা কলেজ রয়েছে, প্রচুর আছে, বিভিন্ন জেলায় আছে। ঢাকাতেই তিতুমির কলেজের চাইতে বড়, মানে পুরনো, যে ঢাকা কলেজের কথা বলি তার চেয়ে বড় এবং পুরনো কলেজ, দেশের সবচেয়ে পুরনো, সবচেয়ে বিখ্যাত কলেজ। তো ও কি দোষ করলো? আর অন্যগুলো হলো, বাকিগুলো তো এই যুক্তি শুনবে না, কারণ তখন তার যুক্তি প্রশ্ন না, তখন তার প্রশ্ন হচ্ছে আমি যদি চাপ প্রয়োগ করতে পারি, বল প্রয়োগ করতে পারি, আমি আমার দাবি দেওয়া অর্জন করতে পারি। তো সরকার এতদিন পরে কেন এই কথা বলছে? এবং আমার খারাপ শোনাবে, তারপরও বলি, মুভমেন্ট যখন হয় সেটা যদি জনস্বার্থের বিরুদ্ধে যায়, সরকারকে প্রয়োজনে বল প্রয়োগও করতে হবে। অনেকদিন বলেছি, অনেকে মনে করবে, কিন্তু আমি আবারও বলি, আমি সরকার শেখ হাসিনা হতে বলছি না। বল প্রয়োগ মানে আপনি বেধড়ক আক্রমণ করবেন, আহত করবেন না, কিন্তু আপনি বল প্রয়োগ করবেন। আমরা পুলিশ বাহিনীও 2 লাখের একটা বাহিনী পুষি, কারণ আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। সো কিছুই সরকার করেনি এবং সরকারের ব্যর্থতার কারণেই মূলত এই সংখ্যাগুলো হচ্ছে। আমি জায়গাটায় আসতে চাচ্ছিলাম। আপনি যখন বুঝবেন যে সরকার দুর্বল, তাকে চাপ দিয়ে যে কোনো কিছু করে ফেলা যায়, 10 জন মানুষ গেলেই আমি শাহবাগের মোড় বন্ধ করে দিতে পারি, আপনি যাবেন না কেন? তাই হচ্ছে। এটা স্রেফ সরকারের ব্যর্থতা। আর সরকারের ব্যর্থতা নিয়ে যখন আলাপ করছি, সরকারের ব্যর্থতা একটা জায়গায় আসলে আমার মনে হয় সরকারের ব্যর্থতা কোনোভাবে ক্ষমার যোগ্য না। আর বাকি সব কিছু আপনি ক্ষমা করতে পারেন, অর্থনীতি, অন্যান্য জায়গায়। কিন্তু যে আহতদের চিকিৎসা নিয়ে যে ঘটনা ঘটছে, এই একটা অপরাধে কোনো ক্ষমা করি না। এর আগেও একবার তারা রাস্তায় নেমেছিল, এবারও রাস্তায় নেমেছে। এবং আমি স্মরণ করব আমাদের প্রধান উপদেষ্টা একটা পত্রিকার বিখ্যাত একজন সাংবাদিককে একটা ইন্টারভিউতে উনি স্বীকার করেছেন যে কোঅর্ডিনেশনের অভাবের কারণে এটা দেয়া যাচ্ছে না, এবং মূলত তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে ইন্ডিকেট করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, দিনের শেষে আপনারা তো ক্ষমতায়, এটা ম্যানেজ করার দায়িত্ব আপনার। এবং এই আহতরা যদি চিকিৎসা না পায়, মানে এই একটা প্রায়োরিটি যদি আমরা ঠিক করতে না পারি, আর আসলে কোনো রকম কোনো ব্যাখ্যা নেই। এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে, আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমি এদের যাওয়া পছন্দ করি না, কিন্তু এটা ম্যানেজ করতে সরকার যাবে এবং সরকারের কোনো উপদেষ্টা যাবে। ঘটনাচক্রে আমাদের তো ছাত্র উপদেষ্টাও 3 জন আছেন। তারা যদি মনে করেন ছাত্ররা গেলে, তারা যেহেতু একসময় সহযোদ্ধা ছিল, ছাত্র উপদেষ্টারা যাবেন। আমি দেখতে চাই রাষ্ট্র এবং সরকার এই প্রবলেমগুলো ম্যানেজ করছে। হাসনাত আব্দুল্লাহ সাহেবকে আমি দেখলাম, তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে তাদের সাথে কথা বলছেন, একটা ভিডিও পাওয়া যায়, দ্যাটস গুড। কিন্তু আমরা এটা দেখতে পছন্দ করি। এর আগেও যখন 7 কলেজের সাথে উনি গিয়েছে, এত অসুবিধা নেই, কিন্তু ওনার যাওয়ার দরকারটা পড়ে কেন? আমি এটাই বলছি, প্রয়োজন নাই। এর আগে যখন 7 কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির মারামারির পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে, এখানে জনাব হাসনাত আব্দুল্লাহ গেছেন এবং উনি বিপদে পড়েছিলেন। এগুলো কেন? এগুলো হতে পারে না। মানে যখন আমাদের সরকার ঠিকঠাক মতো ছিল না, শক্তিশালী হয় নাই, 7 দিন 10 দিন 2 সপ্তাহের মধ্যে তারা বিভিন্ন জায়গায় গেছেন এবং অনেক কিছু ম্যানেজ করতে চেষ্টা করেছেন, সেটা আসলে আমরা তখন ছাড় যদি দেইও, 6 মাস হয়ে গেছে। সরকারের আসলে দক্ষতা বা তাদের সমস্যাকে ট্যাকেল করার ক্ষমতা ঘাটতি দেখছি। কেউ বলতে পারেন আমরা তো সরকার আগে চালাই নেই, পলিটিক্যাল সরকারও তো আগে অনেকেই চালায় না। ধরুন এখন যদি 15 বছর 17 বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তাত্ত্বিকভাবে বলছি, বা জামায়াত যদি ক্ষমতায় আসে, এদের তো কারো সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই। তো এটা বলে কি আপনি পার পাবেন? আপনি যেহেতু ওই জায়গায় গেছেন, ইউ হ্যাভ টু পারফর্ম। আমরা একটা কথা কিন্তু বারবার বলেছিলাম এই অনুষ্ঠানে, আপনাকেও আমরা বলেছিলাম, এই বিষয়ে আপনার সঙ্গে আমরা আলোচনা করেছিলাম
যে আসলে হয়েছে কি, সরকার একটি বিশাল রাষ্ট্রযন্ত্র, তাই না? জি। রাষ্ট্রযন্ত্রকে চালায়, জি। কিন্তু সরকারটা হয়ে গেছে এত ছোট, খুবই ছোট। হ্যাঁ, একটা মন্ত্রণালয় একজনের পক্ষে সম্ভব নয়। উনি যখন 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, আসলে কোনো মন্ত্রণালয়ের কাজটা ঠিক মতো হয় না। একদম তাই। এবং এখন এক এক মন্ত্রণালয় একাধিক মানুষ রাখবে, কারণ বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ইভেন একটা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী উপমন্ত্রী নিয়ে চলার কথা ছিল, সেখানে আপনি একাধিক এবং বড় বড় মন্ত্রণালয়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর 2-3-4 জন ডেপুটি লাগে, তার কাছে কৃষি মন্ত্রণালয়ও আছে। আপনি চিন্তা করুন, কৃষি মন্ত্রণালয় বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় মন্ত্রণালয় একটা খেয়াল করুন। হাস্যকর, স্বরাষ্ট্রমন্ত্রী কেন কৃষি মন্ত্রণালয় থাকবে? এদিকে যোগাযোগ যা এর মন্ত্রীর সাথে, আবার জ্বালানিটাও আছে মন্ত্রণালয়, দুইটাই বিরাট মন্ত্রণালয়। এই হচ্ছে অবস্থা। প্রবাসী কল্যাণের সাথে আপনার আইন মন্ত্রণালয় ইটসেলফ এখন কত ব্যস্ত, তার সাথে আগে একসময় সংস্কৃতি মন্ত্রণালয়ও ছিল। এই জিনিসগুলো তো আসলে সমস্যা তৈরি করছে। এবং এখন দিনের শেষে আমরা যদি এটা দেখতাম, সমস্যা হচ্ছে সরকার চেষ্টা করছে, মানে পাল্টাচ্ছে, নতুন উপদেষ্টা নিচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু আমি তো আসলে সামনে একটি রিশাফলের কথা শোনা যাচ্ছে, আমরা জানি না কি হয়। রিশাফল হলেই হবে না, প্রচুর মানুষ যোগ করতে হবে, উপদেষ্টা আরো অনেক বাড়াতে হবে। উপদেষ্টা যদি আরো 20 জন 30 জন নিয়েও সরকার বেটার সার্ভিস দিতে পারে, মানুষ কিন্তু সেটা পছন্দ করবে। কারণ রাষ্ট্রীয়ভাবে এক একজন উপদেষ্টার পেছনে টোটাল তার বেতন এবং সুবিধা সহ যে টাকা যায়, এটা অনেক টাকা না, বরং এর বহু গুণ, শত শত হাজার হাজার গুণ বেনিফিট রাষ্ট্র পেতে পারে। কারণ আমরা এখন পর্যন্ত অন্তত আমাদের উপদেষ্টাদের সম্পর্কে অদক্ষতার প্রশ্ন করি, কেউ কেউ তার ম্যানেজমেন্টের সমালোচনা করি, কিন্তু কেউ দুর্নীতিগ্রস্ত এবং ওখানে গিয়ে লুটপাট করছেন এই অভিযোগ আমরা কেউ করি না। তো এরকম মানুষ আরো আছে, আমরা তাদেরকে দিয়ে যদি এটাকে বড় করে দেশটাকে বেটার চালাতে পারি। কারণ এই সরকার তো শুধু ইলেকশন করতে আসে নাই, আর্লিয়েস্ট সময় ইলেকশন হলেও তো আরো 1 বছর বাকি আছে। কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যদি সবচেয়ে কম সংস্কার হয় এই বছরের শেষ নাগাদ। তো 6 মাস এবং 1 বছর, 1.5 বছরের আপনি একটা সরকার ক্ষমতায় আছেন কমপক্ষে, এটা ইভেন 2 বছর হতে পারে। আরেকটা জিনিস কিন্তু আমার সন্দেহ হয়, এই সরকার যে কি পাওয়ারফুল, এটাকে উপলব্ধি করতে বোধহয় একটু ব্যর্থ আমার হয়েছে মনে তারা। হয়, এবং মানুষের সমর্থন এবং সব রাজনৈতিক দল, সব, মানে এত বড় স্বৈরাচার বিরোধী, স্বৈরাচারের পক্ষের ছাড়া, মানে আপনি অন্তত 80% বেশি মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারও আসবে না। আগামী নির্বাচনেও অনেক বাড়লেও অ্যারাউন্ড 50% ভোট পেয়ে হয়তো 300 সিটের কাছে চলে যাবে। আর এই সরকার 80%-এর বেশি জনসমর্থন নিয়ে ক্ষমতায় আছে, কিন্তু তারা আসলেই তারা সেটা ফিল করে, তারা যে কোনো কিছু করতে পারতো, যে কোনো স্টেপস নিতে পারতো, কিন্তু আমরা দেখছি তারা সেটা করছেন না। নানা রকম সরকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি একটু উল্লেখ করতে চাই, কিছুদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিপোর্টকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তারা যে আচরণ করেছে তাদের সার্ভিস রুল দফায় দফায় ভেঙেছেন, একটা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। এখনকার সিনিয়র এমপ্লয়িদের যারা আছেন উপরের দিকে, মেজরিটি আগের সরকারের সুবিধাভোগী। বাংলাদেশে ওই সর্বোচ্চ পদগুলোতে ওই সরকারের নেক নজর ছাড়া যোগ্যতা দিয়ে যাওয়া যায়নি, ফুল স্টপ, এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নাই। তারপরও তো পারে নাই। ফলে যখন হয় কি, আপনি যখন দেখবেন যে একটা সরকার দুর্বল, তখন সুযোগ সবাই নিতে চাইবে।